আসসালামু আলাইকুম। আজ বিএনপির হাহাকার দেখে, আর্তনাদ দেখে, মর্মভেদী চিৎকার দেখে অনেক কিছুই বলতে ইচ্ছে করছে। তার নিজের যে মর্মবেদনা সেটা প্রকাশ আস্তে আস্তে পেতে শুরু করেছে। জনগণ বুঝতে শুরু করেছে যে বিএনপি সম্পূর্ণ বাংলাদেশের রাজনীতিতে একঘরে হয়ে পড়েছে। আজ সেই বিএনপি তারা নাকি জোট খুঁজছে, যে বিএনপি 5ই আগস্টের পরে সম্পূর্ণভাবে বাংলাদেশের ভিতরে একটি স্বৈর শাসক হিসাবে নিজেদেরকে প্রকাশ করেছে, একটি লুটেরা দুর্বৃত্তায়ন, একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন হিসাবে সাধারণ মানুষের বিবেককে জাগ্রত করেছে, বিবেকের ভিতরে তীর শুল মেরেছে। মানুষের আস্থার জায়গা সাথে তারা যে বিশ্বাসঘাতকতা করেছে 5ই আগস্টের পর, নিজেদের কর্মীদের হত্যা করে 5ই আগস্টের পর দেশকে যে অস্থিতিশীলতার ভিতরে জিম্মি করে সমস্ত জায়গায় চর দখলের মতো চাঁদাবাজি করে মানুষকে যেভাবে জিম্মি করে একটি স্বৈর শোষক হিসাবে একেবারে পুরো দেশকে জিম্মি করে রেখেছিল, এতে মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এখন তারা বলছে তারা নির্বাচনী টিউবে ঢুকেছে, নির্বাচনী ট্রেনে উঠেছে, বাসে উঠেছে, ট্রাকে উঠেছে, নির্বাচনী মুভমেন্টে ঢুকেছে। জনগণ তাদের সাথে নির্বাচনী মিছিলে, নির্বাচনী জয় যাত্রায় সামিল হয়েছে। তাহলে ঠিক আছে তো সব কিছুই, কিন্তু সবিশেষে তারা জোটের দিকে কেন আগ্রহ প্রকাশ করছে, জোটে কেন যেতে চাচ্ছে তারা? তাদের তার কারণ দরকার নাই। তারা এদেশের স্বৈরশাসক, শাসক হবে, নির্বাচনের পরে শাসক হবে, এখন তারা স্বৈরশাসক। হুট করে তারা জোটের দিকে আগ্রহী হয়ে উঠছে কেন? কি অবস্থা? তাহলে কি তৃণমূল থেকে তাদের কাছে কোনো সিগন্যাল, ইঙ্গিত যাচ্ছে ভোট কেন্দ্র, ভোট ব্যালট তাদের মার্কায় পড়বে না, ভোট চলে যাবে অন্যদিকে? তাদের মিছিলে যতই লোক না হোক না কেন, ভোট কেন্দ্রে তাদের ব্যালটের বক্সে শূন্যতায় পরিপূর্ণ থাকবে? আমি আশ্চর্য হয়ে যাই, বিএনপি কিভাবে একটি রাষ্ট্রের বিরুদ্ধে, অর্থাৎ যে রাষ্ট্র কিনা একটি মুসলিম জন অধ্যুষিত, মুসলিম ধর্মের সবচেয়ে প্রভাবশালী বিশ্বের কয়েকটি দেশের ভিতরে একটি দেশ, সেই দেশের একটি রাজনৈতিক দল কিভাবে বলে একটি মুসলমান জাতিকে মৌলবাদী জাতি, একটি মুসলিম সম্প্রদায়কে মৌলবাদী গোষ্ঠী, মৌলবাদী সম্প্রদায়, একটি ইসলামী ভাবধারার চেতনার মানুষদেরকে, যারা 15 বছর 16 বছর শুধু নিজেদের দুই কান ভরে শুনে এসেছে জঙ্গি জঙ্গি জঙ্গি, সেই জঙ্গির মদতদাতারাই আবার তারাই সেই মুসলমানদেরকে আবারও সেই বিশ্বাসের জায়গা, আশ্বাসের জায়গায় তারা সেই জঙ্গি বলে, মৌলবাদ বলে তিরস্কার করছে, মৌলবাদ বলে তাদেরকে আবার সেই ঘৃণার জায়গাটা তৈরি করে দিতে যাচ্ছে মানুষের আত্মার ভিতরে। যে মানুষ 5ই আগস্ট তৈরি করেছে, যে মানুষটা একটি স্বৈরা শাসককে, সেই জঙ্গির পদকদাতাদেরকে, সেই জঙ্গির যারা উপাখ্যান তৈরি করেছিল, নাটক তৈরি করে দেশের হাজারো ধর্মপ্রাণ মুসলমানদেরকে হত্যা করেছে, জেল খাটিয়েছে, দেশের আলেম ওলামাদেরকে উলঙ্গ করে নির্যাতন করেছে, বিভিন্নভাবে অপমান অপদস্থ করে দেশকে জঙ্গিবাদের সম্প্রচার করতে সমস্ত মিডিয়াকে কাজে লাগিয়েছে, সেই ধরনেরই আরেকটি রাজনৈতিক সংগঠন কিভাবে হয়ে উঠল বিএনপি। আর তারা কিনা আজ আবার বলছে তারা জোট খুঁজছে তাদের সম মনোভাবাপন্ন রাজনৈতিক সংগঠন দিয়ে, এমনকি ধর্মভিত্তিক কোনো সংগঠন হলেও, ইসলামপন্থী কোনো সংগঠন হলেও। কত বড় তাদের অসহায়ত্বের প্রকাশ! এটা যে তারা যে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণভাবে একটি মানে ঘৃণিত পায়খানার থলি,
প্রস্রাবের থলিতে পরিণত হয়েছে, যা জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং করবে, যা দেখলে মানুষ নাক সিটকায়, সেই অবস্থায় তারা যে উত্তীর্ণ হয়েছে এটা তার বহিঃপ্রকাশ। এবং আস্তে 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 বিএনপি যে ক্ষত তৈরি করেছে এই রাষ্ট্রের রাজনীতিতে, এই রাষ্ট্রের মুসলমানদের আত্মায় তারা যে ক্যান্সারের ঘায়ের তৈরি করেছে, এটা সারতে অনেক সময় লাগবে। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় যাক, এবার যেতে জনগণ দিতেই চাচ্ছে, কারণ তাদের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি যে বিগত স্বৈরাচার শাসকেরই আত্মা তারাও ধারণ করে, বহন করে, তাদেরই প্রতিচ্ছবি এদের ভিতরেই যে রয়ে গেছে, সেটা যেন ভেসে ওঠে এবং ভাসিয়ে তোলার সুযোগ পায়। এজন্যই তারা যেভাবে হোক ক্ষমতায় যাবে বা যেতে হবে তাদেরকে, কারণ দেশের মানুষের কাছে তাদের পূর্ণাঙ্গ চরিত্রটাও জানান দেওয়া উচিত। আমি সব থেকে আশ্চর্য হয়েছি তারেক জিয়ার সম্প্রতি একটি বক্তব্য দেখে। তিনি বলেছেন বাংলাদেশ যেন বাংলাদেশ যেন মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়। অত্যন্ত ধিক্কার জানাই, ঘৃণা জানাই, এবং মানে সর্বোচ্চ যত ধরনের রাজনৈতিক বক্তব্য থাকে এর মতো ঘৃণিত বক্তব্য আর হইতে পারে না। কেন, আমি ছোট্ট একটু উদ্ধৃতি দেই। 15ই আগস্টের পর মাস 2 আওয়ামী লীগের নেতাদের ক্ষমতায় থাকলেও তারপরেই মূলত 15 আগস্টের পরেই দেশে মার্শাল ল জারি হয়। মার্শাল ল জারির শেষের দিকে যাইয়ে, যেটা আমি উদ্ধৃতি টানছি, 1977 সালের 31শে মে তৎকালীন সিএমএলএ আবু সাইম, তৎকালীন রাষ্ট্রপতি আবু সাইম ছিলেন প্রধান মার্শাল লর পৃষ্ঠপোষক, এবং উপপ্রধান ছিলেন সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 31শে মে 1977-এ যখন সাইমের কাছ থেকে তিনি সিএমএলএ পদটি গ্রহণ করে নেন, অর্থাৎ চিফ অফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশন, মার্শাল ল আইনের সর্বময় ক্ষমতা জিয়াউর রহমান হস্তগত করেন, তিনি প্রথম মার্শাল ল জারি হওয়ার সাথে সাথে তো সমস্ত সংবিধান স্থগিত হয়ে যায়, আর কোনো প্রচলিত সংবিধান ওই রাষ্ট্রে থাকে না, কাজ করে না। কিন্তু উনি গণতান্ত্রিক ধারায় রাষ্ট্রকে আনার জন্য, প্রণয়ন করার জন্য প্রথম যে সংবিধান জনতার সামনে আনয়ন করেন, প্রতিস্থাপন করেন, সেই সংবিধানের প্রথম শব্দই ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, অলমাইটি অফ আল্লাহ। এই যে মুসলমানরা সংবিধানের ভিতরে আছে, বা মুসলিম রাষ্ট্রের একটি সংবিধান, এটাকে প্রথম মূল্যায়িত করেন, প্রথম সংবিধানে সন্নিবেশিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তিনি এদেশের যে মুসলিমদের দেশ, এদেশে মুসলিমদের যে রাষ্ট্রীয় ক্ষমতা এবং সর্বময় রাষ্ট্রের সর্বাধিনায়ক থেকে শুরু করে সর্বকর্তৃত্ব মুসলমানদের হাতে থাকবে, তিনি এই কর্তৃত্বের লাঠি মুসলমানদের হাতে ধরিয়ে দেন এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সম্পৃক্ত করে। অনেকেই বলে ইরশাদ, না, আপনারা একটু স্টাডি করেন, দেখেন জিয়াউর রহমান প্রথম 31শে মে 1977-এ উনি যে কনস্টিটিউশনের যে উপস্থাপন করেছিলেন, তার প্রথম তিনি নিজে মুখে উচ্চারণ করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তার আগেও যতবার আমি জিয়াউর রহমানের অনেক মিটিংয়ে, কার্যত পুরো বৃহত্তর যশোরের যেখানেই হতো না কেন আসছেন, আমি গিয়েছি, ওনার বক্তৃতা শুনেছি, এবং উনি প্রথম দাঁড়িয়েই বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন, তারপরে সালাম দিয়ে কথা বলতেন। সেই দলের অস্থায়ী বলেন, স্থায়ী বলেন, সর্বোচ্চ দলকর্তা তো তিনিই, তার মুখের দিকেই তো দলের সমস্ত কর্মী নেতারা তাকিয়ে থাকেন। তিনি কিভাবে বাংলাদেশের এই 16 কোটি মানুষের বিশ্বাসের জায়গায় এ ধরনের একটি আঘাত দিতে পারলেন, করলেন, বললেন, কাদের ভয়ে, কাদের জন্য, কি বলতে চাইলেন উনি, মৌলবাদ কাদের বললেন? আবার তিনারা কেন আজকে জোট বাঁধতে চাচ্ছেন? প্রকৃতপক্ষে কি নেতা
হওয়াই যায়, হতেই পারে। নেতার দীর্ঘায়িত কি, দীর্ঘদিন নেতাকে নেতা হিসাবে মানুষ স্মরণ রাখে, মনে রাখে, বা তাদের ওই ভাস্কর্য নাই, হৃদয়ে কারা ভাস্কর্যের মতো একটি ছবি তৈরি করে নেয়। জিয়াউর রহমান তার সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু ওই পারিবারিকভাবে পাওয়া নেতা, বংশীয় নেতা, কার্যত সমসাময়িক মাত্র, খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। দীর্ঘায়িত একজন নেতা হতে গেলে তার যে বিচক্ষণতা, তার দলের শুরু থেকে চলমান পর্যন্ত কিছুটা স্টাডি হলেও, কিছুটা জিনিসের মিনিমাম ৭৫ ভাগ তার সংবিধানের, তার দলীয় কনস্টিটিউশনের ভাবধারা, চিন্তাধারা, আদর্শ মাথায় থাকা উচিত। দলের প্রতিষ্ঠাতা তাদের আচরণবিধি, কোরআন যেমন একটি সংবিধান, আল্লাহর বিধান, তেমনি হাদিস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যকলাপ, বা কোরআনকে কিভাবে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি কোন ধরনের আচরণ করেছেন, কোন ধরনের বিহেভ করেছেন, কখনের সময়ের প্রয়োজনে কি করেছেন, সেটাও কিন্তু মুসলমানরা ধারণ করে। জিয়াউর রহমানের আদর্শে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি জিয়াউর রহমানের কার্যকলাপ, তার চলন বলন, কথা বলার ধরন, এগুলোও কিন্তু ওই কনস্টিটিউশনকে শক্তিশালী করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংবিধানকে শক্তিশালী করে, মহিমান্বিত করে। ওই সংবিধানকে আরও শক্তিশালী করে তোলে জিয়াউর রহমানের আদর্শকে, ব্যক্তি জীবনের আদর্শকে। তার সন্তান হয়ে, তার দল হয়ে এই যে নেক্কারজনক কথাবার্তার ভিতরে পড়ে দলটাকে একেবারে নিঃশেষের পর্যায়ে নিয়ে এসেছে। আমি শুনেছিলাম তারেক রহমান নাকি লন্ডনে বসে অনেক পড়ালেখা করেছেন, রাজনীতির ভিতরে, রাজনীতিক সম্বন্ধে, রাজনীতির অনেক জানেন, শোনেন, বোঝেন, এবং তিনি বিজ্ঞ রাজনৈতিক নেতা হিসাবে তৈরি হয়েছেন। তার মুখ দিয়ে বাংলাদেশের জনগণকে মৌলবাদ বলা কি শোভা পেল? যে মৌলবাদের মূল ধারা নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত। কি বলেন আপনি? হিন্দুদের, ভারতকে সন্তুষ্ট করার জন্য কতিপয় হিন্দু নেতাদের কোটায় বসিয়ে নেতা বানিয়ে রেখেছেন, আর তাদের সন্তুষ্টি করতে গিয়েই পুরা মুসলমানদেরকে, পুরা দলের নেতৃবৃন্দকেই মৌলবাদী বলে ফেললেন। মৌলবাদ কারা? সনাতন ধর্মী, সেই যারা পৈত্তলিক ছিল, যারা মূর্তি পূজা করত, তাদেরকে মৌলবাদী বলা হয়। মৌলবাদ তারা যারা একবার আদি ধর্মের ভিতরে নিপতিত ছিল, নিমজ্জিত ছিল। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি কত সালে? ষষ্ঠ শতাব্দীর থেকে, আর প্রায় 1450 বৎসর যাবৎ ইসলাম ধর্ম অত্যন্ত আধুনিক ধর্ম। ইসলাম ধর্ম চলমান সমসাময়িক মানব জীবনের পরিপঠিত, পরিশালিত জীবনযাপনের মধ্যে দিয়ে যে পরিবেশ পরিচালিত হচ্ছে, সেটাই ইসলামের নিত্য নৈমিত্তিক আপ টু ডেট হওয়ার। মানুষ যত আধুনিক হবে, যত রিসার্চ করবে, কোরআনের গবেষণা করবে, সব কিছুই কোরআনের মধ্যে পাবে। মানুষ যত আধুনিক হবে, যত আপ টু ডেট হবে, সব কিছুই কোরআনের ভিতরে সম্পৃক্ত। আর সেই কোরআন অনুসারীদেরকে তারেক রহমানের মতো লোক যদি মৌলবাদী বলে, এর থেকে হৃদয় বিদারক ঘটনা, প্রবাহ বা উক্তি আর কিছু কি হতে পারে? তারেক রহমান কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্য থেকে, বাঙালি জাতীয়তার মধ্য থেকে, বাংলাদেশি মানুষের ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে সম্পৃক্ত রেখে, তার দলের কনস্টিটিউশনের সাথে সন্মিশ্রিত করে একটি রাজনৈতিক দল গঠন করে, বা যে দল গঠিত আছে সেটাকে রাষ্ট্র ক্ষমতায় রেখে দীর্ঘদিন মানুষকে সেবা করার জায়গায় স্থাপিত করতে চান? নাকি উনিও চান বিগত স্বৈর শাসকের মতো একটি রাজনৈতিক দল গঠিত হোক, যা অচিরেই আবার এদেশের জনগণের দ্বারা ঘৃণিত হয়ে দেশ ছেড়ে এদেশের সেই স্বৈর শাসকগণ দেশের বাইরে চলে যাবে? আমি এর থেকে নগ্ন ভাষায় আর কিছু বলতে চাচ্ছি না। কিন্তু তাদের যে জোটের কথা বলে তারা যে আবার সেই মৌলবাদী, তাদের কথা মতো তথাকথিত মৌলবাদীদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কাছেই তারা যাচ্ছে জোট বাঁধতে, এটাই আফসোসের জায়গায়। আরও অনেক ক্ষেত্র ছিল যা নিয়ে তারা নির্দ্বিধায় ফুলসিরাত পার হতে পারত,
কিন্তু তাদের গাম্ভীর্যতা, তাদের এক রুখা সৌর শোষক হিসাবে যে নিজেদেরকে যেভাবে দাঁড় করিয়েছে, তাতে দেশপ্রেমিক, মুসলমান প্রেমিক, ইসলামের প্রতি ভালোবাসার কোনো মানুষ, রাজনৈতিক সংগঠন তাদের ওই ঘৃণিত দলের সাথে জোটে যাবে কিনা, এটাও আমার সন্দেহ। আসসালামু আলাইকুম।